আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ২ বিঘা জমি শোনাব। আমার মতো করে, আমি যেমন করে বুঝেছি তেমন করে। শেষে ইংলিশে একটা সামারিও রেখেছি। তোমাদের ভালো লাগা না লাগা কমেন্ট করে জানিও, পরবর্তী আপলোডসে ইমপ্লিমেন্ট করব। অ্যান্ড অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো ও তোমাদের পরিপাঁচজন ও জানাশোনার মধ্যে শেয়ার করো ও সাবস্ক্রাইব করতে বলো। প্লিজ, হাত জোর করে বললাম, প্লিজ সাবস্ক্রাইব করো। অ্যান্ড আর একটা কথা, অনেক হয়তো নয়েজ রেকর্ডিংয়ের সময় ইনক্লুড হচ্ছে, আগাম ক্ষমা চেয়ে রাখলাম। শুরু করি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ২ বিঘা জমি। শুধু বিঘে ২ ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে ২ বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি। সপ্তপুরুষ চেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈন্যের তাই বিচি বসে মায়, এমনই লক্ষ্মী ছাড়া। আঁখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। ভোরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইন পথে। করিল ডিক্রি সকলই বিক্রি, মিথ্যা দিনার ক্ষতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম, মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে। তাই লিখি দিল বিশ্ব নিখিল ২ বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভ্রমি। তবু নিশি দিনে ভুলিতে পারিনে সেই ২ বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর ১৫-১৬। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি। ছায়া শুনিবীর শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ। স্তব্ধ অতল দিঘি কলজল, নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। ২ দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে। কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি, রথতলা করি বামে।
রাখি হাট খোলা নন্দীর গোলা, মন্দির করি পাছে, তুষাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে। ঠিক ঠিক শতধিক তোরে নীলাজ কুলটা ভূমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। সে কি মনে হবে একদিন যবে ছেলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, পাঁচ রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিবাগী, গৃহহারা সুখহীন। তুই হেথা বসি ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন। ধনির আদরে গরম না ধরে, এতই হয়েছ ভিন্ন। কোনোখানে লেশ নাহি অবশেষ, সেদিনের কোনো চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা ভরা সুধারাশি। যত হাসো আজ, যত করো সাজ, ছেলে দেবী হলে দাসী। বিদীর্ণ হইয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছে কি, বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা। একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের জ্বরে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। সেই মধুর স্তব্ধ দুপুর, পাঠশালা পলায়ন। ভাবিলাম হায়, আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে, বুঝি এতক্ষণে মোরে চিনিল মাতা। স্নেহের সেদানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা। হেনকালে হায় যমদূত প্রায় কোথা হতে এলো মালি, ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার, এত তারিখ হলো রব। চিনিল না মোরে, নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ। বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনি বিবরণ, ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শত গুণ। আমি কহিলাম শুধু দুটি আম, ভিক মাগি মহাশয়। বাবু কহে হেসে, বেটা সাধু বেশে পাক্কা চোর অতিশয়। আমি শুনে হাসি, আঁখি জলে ভাসি। এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। A summary in English. Dui Bikha Jomi is one of Rabindranath Tagore's famous poetries from his renowned collection of poems. It is composed on the feudal backdrop of Bengal
the zamindari system, where the zamindar operated as the rich, land grabbing, power wielding, autonomous body who ruled a province, the size of which varied. He was often the moneylender with heavy interest to the poor farmer and later annexed his land to make the farmer even poorer and his employee. Here, Upin is a small landowner holding 2 bighas as his residential plot, housing his home and garden. Bigha is a typical measure of land in ancient Bengal and India. It measured from a third of an acre to an acre. For Upin, this is the remnant of his ancestral property, the rest of which had already been annexed by the zamindar to pay off loans. The last bit of property, though free from loans, the zamindar wants to acquire it, as on owning the same, the zamindar's own garden would become a perfect square. In spite of Upin's prayers to let him keep this, the zamindar creates false loan papers and annexes the property by legal process and decree. Upin is thrown out of his own land onto the streets. He appeases with his fate and takes up pilgrimage and traveling as his way of life, going around the world and to new places. And so 15 years pass by. But however beautiful, unique places he visits, he could never forget his home and homeland and his 2 bighas for a moment in the 15 years. For him, his motherland still remains the best. So after 15 years, he decides to visit his motherland and his village. He is overwhelmed by the sight of his countryside, her beauty, and is filled with tears and emotions once he reaches his own village and his home. But the sight of his land crushes his heart. She used to be a food yielding plot, producing healthy greens, vegetables, and fruit plants. And now, being a part of the zamindar's garden, it has become a curated landscape with mere flowering plants and colored foliage. With tears from the peripheries, he looks at his piece of land, searching for some semblance to the food yielding motherland he knew, and then spots on the boundaries his old mango tree. He rushes to it and sits under it for a while when 2 fruits fall near him. For the heartbroken Upin, this seems to be an acknowledgement of the old bond by his motherland and picks up the fruits as a gift from his mother, his ancestral land. But the gardener spots Upin and his picking up of the fruits, rushes towards him with his stick, as he could not allow a theft from his master's garden and fruit tree. So he catches the thief and drags him to his master, the zamindar, who was fishing along with his friends. The zamindar heard the gardener and the incidents of the theft. Upin was then in his pilgrimage saffron robes. He called on the past and begged and pleaded. He had given all of his without a fight. Today he has taken 2 fruits from the ground and wants to keep it. The zamindar looks him up, a miscreant for sure, and barks out to beat him up to death. The scoundrel, an experienced thief in the guise of a pilgrim. So ends the poem, telling a tale of the all-grabbing rich being the so-called gentleman who does not rest by pushing the poor man down into the pit of poverty, but also gnaws and tears away at his self-esteem and respectful existence as a human. Thank you. সুকুমার রায়ের আবুল তাবুল থেকে একটি কবিতা কাঠবুড়ো। শুনে যে ভালো লাগলো না লাগলো প্লিজ কমেন্টসে জানিও। তোমাদের অ্যান্ড অবশ্যই প্লিজ
প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধু বান্ধব পরিবারজনের সাথে শেয়ার করো, তাদেরকে বলো সাবস্ক্রাইব করতে, অ্যান্ড তারাও যেন তাদের ভালো লাগা না লাগাটা কমেন্টসে জানায় আমাকে। আরেকটা কথা বারে বারে বলছি, সারাউন্ড নয়েজ বড্ড বেশি ইনক্লুডেড হচ্ছে, প্লিজ ক্ষমা করে দিও, আই এম সরি। অ্যান্ড যদি এ নিয়েও যদি কোনো সাজেশন থাকে প্লিজ জানিও। তাহলে শুরু করছি। কাঠবুড়ো, সুকুমার রায়ের আবোল তাবোল থেকে একটি কবিতা। হাঁড়ি নিয়ে দাড়ি মুখো কি যেন কে বৃদ্ধ, রোদে বসে চেটে খায় ভিজে কাঠ সিদ্ধ, মাথা নেড়ে গান করে গুনগুন সঙ্গীত, ভাব দেখে মনে হয় না জানি কি পণ্ডিত, বিড়বিড় কি যে বকে নাহি তার অর্থ, আকাশেতে ঝুলঝলে কাঠে তাই গর্ত, টেকো মাথা তেতে ওঠে গায়ে ছোটে ঘর্ম, রেগে বলে কে বা বোঝে এসবের মর্ম, আরে মোলো গাধাগুলো একেবারে অন্ধ, বোঝে না কোনো কিচ্ছু, খালি করে দ্বন্দ্ব, কোন কাঠে কত রস, জানে না কো তত্ত্ব, একাদশী রাতে কেন কাঠে হয় গর্ত, আশেপাশে হিজি বিজি আঁকে কত অঙ্ক, ফাটা কাঠ ফুটো কাঠ হিসাব অসংখ্য, কোন ফুটো খেতে ভালো কোনটা বা মন্দ, কোন কোন ফাটলের কি রকম গন্ধ, কাঠে কাঠে ঠুকে করে ঠকাঠক শব্দ, বলে জানি কোন কাঠ কিসে হয় জব্দ, কাঠ কুটো ঘেঁটে ঘেঁটে জানি আমি স্পষ্ট, এ কাঠের জাতি কিসে হয় নষ্ট, কোন কাঠ পোষ মানে কোন কাঠ শান্ত, কোন কাঠ টিমটিমে কোনটা বা জ্যান্ত, কোন কাঠে জ্ঞান নাই মিথ্যা কি সত্য, আমি জানি কোন কাঠে কেন থাকে তো। So, here we go with a small summary of this poem. So, Kathburo is a nonsense rhyme from Sukumar Ray's nonsense rhyme collection named Abul Tabul. There is no tale here, but a simple poem for children, apparently a nonsense rhyme. Though as we mature into adults, the rhymes at times make some sense and times fit into the psychotic, fanatic adult world. Kathburo, the name of the poem, when translated, looks like this. Kath means wood and Buro means old man. So together it is wood old man or like woodly old man. So here, since there was nothing to explain, I have tried to translate the poem into English, and I've also tried to bring out the funniness in it. Also, if you can make some sense out of it, it's up to you. So here we go. The old man with beard sits in the sun and eats boiled and damp wood, nods his head
and sings and mumbles like a learned wood. As skies get hanging cobwebs, so woods get holes. The barren bald head heats and sweats, and angered he shouts, "Who knows their value? Vanquished donkeys, utterly blind, understands nothing, forever engaged in strife. Which wood is juicier, knows not the signs. Why do woods get holes on the 11th night?" Scribbling around, summing and multiplying and dividing about. Cracked wood, old wood, chronicles incalculable. Holes which taste good, holes which taste poor. Which crack has what flavor? So goes hitting wood to wood, knock a knock all over. And so says he, "I know how can each wood be controlled. Rummaging through every wooden plank, I know distinctly what can destroy this wood's wickedry, which wood tames fast, which wood is meekly, which has no light, which wood is alive. If the wood has no knowledge, truth or a lie, I know how do woods get holes and why." Thank you.